আমাদের সাথে রয়েছেন একজন হকি কোচ ফজলুল ইসলাম। চলুন দর্শক আমরা অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, হকির সাথে আপনার জীবনটা জড়িয়ে আছে এবং কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটা আসলে আমাদের দর্শকদের বললেই বুঝতে পারবে। অনেকে হয়তো আপনাকে চিনবে না, বিশেষ করে হকি খেলোয়াড় যদি কোনো দর্শক থেকে থাকেন এখানে, যিনি হয়তো আপনার হাতেই তৈরি হয়েছেন। যাই হোক, আমরা আসলে আপনার সম্পর্কে অনেক কিছুই জানবো, কিন্তু আমার মনে হয় অনুষ্ঠানের শুরুতেই আমরা একটু আপনার সম্পর্কে বলে নিলে ভালো হয়। অতিথি দর্শক, আগে বলেছি আমাদের সাথে রয়েছেন ফজলুল ইসলাম, যিনি একজন হকি কোচ। বাংলাদেশের হকি খেলোয়াড় গড়ার কারিগর তিনি। হকিকে নেশা এবং পেশা হিসেবে গ্রহণ করে প্রায় 3 দশক থেকে পুরনো ঢাকার আরমানিটোলা স্কুল মাঠে জাতীয় দলের তারকা তৈরি করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে। এর বিনিময়ে কোনো গুরু দক্ষিণা গ্রহণ করেন না, বরং দরিদ্র ছেলে মেয়েদের নিজের টাকা খরচ করে কিনে দেন হকি খেলার সরঞ্জাম। এভাবেই আমাদের জাতীয় দলে উপহার দিয়েছেন বিশ্বমানের খেলোয়াড়দের। নিবেদিত প্রাণ এই হকি প্রশিক্ষককে বাংলাদেশ হকি ফেডারেশন এবং স্বাধীনতা সংসদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। তবে তার কাছে সবচাইতে বড় প্রাপ্তি জন্মস্থান পুরনো ঢাকার নাবালক মিয়া লেন এলাকাবাসীর পক্ষ থেকে প্রাপ্ত সম্মাননা। আমরা শুনবো এই মানুষটির জীবনের গল্প। চলুন চলে যাই অতিথির কাছে। স্যার, পুরনো ঢাকার মানুষ আপনি, তো সেখানে কি জন্ম এবং বেড়ে ওঠা? হ্যাঁ, সেখানেই জন্ম এবং বেড়ে ওঠা। আমি গর্বের সাথে বলতে পারি যে নাবালক মিয়া লেনে আমি জন্মগ্রহণ করেছি। সেখান থেকে যখন আমি 74 সনে, আমার মনে পড়ে যে 74 সনে আমি প্রাইমারি স্কুলে পড়তাম। সেখান থেকে আমাদের আরমানিটোলা স্কুলের দূরত্ব প্রায় 200 গজের হবে। তারা মসজিদ মাঝখানে, তারপরেই আরমানিটোলা স্কুল। তো এই প্রাইমারি স্কুলের পর তারা মসজিদ পেরিয়ে লাল বিল্ডিং আর কি আরমানিটোলা স্কুল। তো ওই স্কুলের প্রতি আমার খুব একটা দুর্বলতা ছিল। লাল বিল্ডিংয়ের পাশাপাশি বড় ভাইরা হকি খেলে, তো এক সময় যা দাঁড়ায় দেখতাম বাইরের থেকে। তখন একটু ভয় পেতাম যে কাছাকাছি গেলে হয়তো কি বলবে, এমন একটা ছিল। তারপরে যখন আমি প্রতিদিন যে দেখতাম স্কুল ছুটি হলেই আমি চলে যেতাম, বিকেল হলে উনারা আসতেন। রাস্তায় একটা পিচ ঢালা রাস্তা ছিল, ও রাস্তাতে উনারা প্র্যাকটিস করতেন। তো ওই মোহন ভাই, তারপরে পুতুল ভাই, তোতা ভাই, ইনারা প্র্যাকটিস করতেন। তখন উনাদের প্র্যাকটিসটা দেখার জন্য আমার খুব আগ্রহ থাকতো। আর তারপরে হকির প্রতি কেমন যেন একটা আমার আকর্ষণ ছিল, যার কারণে আমি ওই উনাদের সামনে যেয়ে বসতাম। তো উনাদের বল যে এদিক ওদিক যেত, আমি আবার দৌড়ে যায় বলগুলি কুড়ায় আইনা দিতাম। এভাবেই হকির প্রতি আমার আস্তে আস্তে ইটা বাড়া। তো একদিন আমি আমার চিন্তা আসলো যে আমি যদি হকি খেলতে পারতাম তাহলে হয়তো আমাকেও এই খেলায় নিত। তো এভাবেই চলে গেল 74 সন। তারপরে 75-এ আমি আরমানিটোলা স্কুলে আমার বড় ভাই নিয়ে ভর্তি করে। তখন আমি অলরেডি প্র্যাকটিস আরম্ভ করে দিলাম। তো আরম্ভ করার পর দেখা গেল যে ওই পিচ ঢালা রাস্তাটা আমার খুব প্রিয় হয়ে গেল। তো প্রতিদিন ইট লাগিয়ে আমি প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করার পর দেখি যে আমার ওস্তাদ, যিনি আমার বলতে খুব গর্ববোধ করছি যে আমার ওস্তাদ আব্দুর রাজ্জাক সোনা মিয়া, জিমির বড় আব্বা। তো উনার কাছে আমি গেলাম। উনি যে আমাকে ওস্তাদ একটা হকি দেওয়া যাবে, তো উনি বললেন যে তুই আসিস আমার বাসায়, আমি তোকে দেবো একটা হকি স্টিক। তো আমি উনার বাসায় গেলাম, যে খুব মজার একটা পেলাম যে উনি 2টা স্টিকের 2টা অংশ দিছেন, যে তুই এটা নিয়ে তুই প্রথম প্র্যাকটিস আরম্ভ কর। তখন আমি ওই ওস্তাদের ওই জিনিসটা এত আনন্দে আমি করলাম, বাসায় নিয়ে গেলাম। নিয়ে যে ওটাকে আবার চুন আর চিনি ইউজ করলে কিন্তু আঠা জাতীয় হয়ে যায়। তো তখন ওইটাকে আমি চুন আর চিনি দিয়ে আঠা বানিয়ে ওটাকে ইউজ করে ওটাকে জোড়া লাগালাম। জোড়া লাগিয়ে তার দিয়ে পেঁচিয়ে কাপড় দিয়ে, আগে তো ওই গামছা পাওয়া যেত, তো পুরোনো গামছা লেপটে ওটা দিয়েই আমি হকি স্টিকটা ঠিক করে এই আমার খেলা আরম্ভ করলাম। তো যখন আমি 2 দিক দিয়ে খেলতেছি, মনে করেন হকি স্টিকের একটা উঁচু জায়গা আছে, একটা ব্লেড বলে আর কি, ব্লেডের সমান জায়গা, তো 2 দিক দিয়ে আরম্ভ করছিলাম। এমন সময় আলী ভাই, আমার সিনিয়র ভাই, উনি এইসব বললে যে 2 দিক দিয়ে করিস না, এক দিক দিয়ে করবি।
স্টিকটাকে ঘুরাবি, ঘুরা গেলে তারপরে দেখবি ড্রুবলিং হয়ে গেল। তারপর দেখলাম আমি ঠিকই তো এটা সহজ তো মনে হয়, তখন আমি ওইটা সহজ হয়ে গেল, এই আরম্ভ হইলো হকি। আচ্ছা, হকি কিভাবে আরম্ভ হলো সেটা শুনে ফেললাম আমরা। আসলে হকির আগেও তো আপনার যে জীবন বা হকিকে বাদ দিয়ে যে শৈশব, সেই শৈশবের কিছু গল্প শুনতে চাই। আপনার জায়গাটির নাম হচ্ছে নাবালক মিয়া লেন। এই নামকরণের ইতিহাস কি জানেন? নামকরণে আসলে নাবালক মিয়া এক ভদ্রলোকের নাম, ওনার নাম থেকে, যেমন আবুল খয়রাত, আবুল খয়রাতের আরেক ভাইয়ের নাম নাবালক মিয়া, তো ওই নাবালক মিয়ার নামেই আর কি আমাদের গলিটা। ব্যাপারে কোনো মানে ইয়ে ছিল কিনা, লাইক একজন মানুষের নামে একটা গলি হয়ে যাচ্ছে, নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার ছিল, কিন্তু নামটা নাবালক ঠিক বুঝতে পারলাম না। এটা মানে ছোটবেলায় নাবালক রেখেছিল, প্ল্যান করেছিল বড় হওয়ার পর সাবালক হবে। আপনারা জানতেন কিনা কোনো কিছু, কোনো এলাকায় কোনো কান কথা আছে কিনা? না না, আমি এটাই জানি যে উনার নাম নাবালক ছিল, উনার নামে এই গলিটা। জি না, অনেক সময় কিন্তু এরকম হয় যে ছোটবেলাতে কিছু কুসংস্কারের কারণে হোক বা মানতের কারণে হোক নামগুলো একটু অন্য ধরনের রেখে দেয়, পরবর্তীতে ওটাই থেকে যায় সারাটা জীবন। ওনারা আসলে ওই জমিদার ছিলেন, নাবালক, তারপরে আবুল হাসনাত, তারপরে আবুল খয়রাত, ইনারা উনাদের এখনোই আছে, তো উনাদের ওই নাম অনুসারে ওই। উনি কি বেঁচে আছেন? নাবালক মিয়া নিশ্চয়ই বেঁচে নাই, থাকলে নিশ্চয়ই আমরা রাঙ্গা সকালে নিয়ে আসতে পারতাম, জানতে পারতাম। আচ্ছা, আপনার নাবালকি কালে চলে যাই, মানে আপনার শৈশবকাল, যেটা অদিতি বলছিল, কেমন ছিলেন আপনি এমনিতেই? মানে ঘরের একেবারে ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, বাবার চোখে, মায়ের চোখে শান্তশিষ্ট, দুষ্টু, যাই বলি না কেন? আমি খুব চঞ্চল ছিলাম, তো আমার বাবা আমারে খুব ভালোবাসতেন, আম্মা কিছুটা ই করতেন, কিন্তু কিন্তু বাবা আমারে খুব ভালোবাসতেন। কেন জানি ভালোবাসতেন আমি বুঝতে পারলাম না, পরে বুঝতে পারলাম যে হয়তোবা বাবার ইচ্ছা আকাঙ্ক্ষাটা আমি পূরণ করতে পারবো। উনি আবার খেলার প্রতি খুব আগ্রহ ছিলেন, যার কারণে হয়তোবা এই ধরনের আদর বা দিতেন। দেখা গেছে যে আমি যখন খেলতে যেতাম উনি আমাকে খুব হেল্প করতেন। উনি ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সাপোর্টার ছিলেন, উনি কলকাতায় যা ফুটবল খেলা দেখতেন। বাবা! তো এক সময় আমি ঢাকা ওয়ান্ডার্সে যখন খেললাম, আমার বাবার আশাটা পূরণ করতেও পারলাম, আবার ঢাকা ওয়ান্ডার্স থেকে আমি বিদায় নিলাম। তো তখন আমি অনুমান করতে পারলাম যে বাবা আমাকে কেন এত ভালোবাসতেন। তারপরে যখন আমি ছোটবেলায় খুব দুরন্ত ছিলাম, ছাদের উপরে দৌড়াদৌড়ি করতাম পুরনো ঢাকায়, কিন্তু ছাদে আবার লাগানো, তো এই ছাদ থেকে ওই ছাদে যেতাম, এমন আমি অনেক সময় দুষ্টামি করতাম। বাবার এক বন্ধুর সবচেয়ে মজারই, আবার বলতেও হাসি পাচ্ছে, তো আমার বাবার এক বন্ধু খুব পেটওয়ালা ছিলেন, তো উনার নাম মেথু ছিল, তো উনার বড় বুড়ি, এই জন্য না আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো এমন সময় উনার সাথে দেখা হলো। উনি আমাকে কিভাবে জানি একটা করলো, আমি তখন পেটে একটা গুতা দিলাম, দেওয়ার পর আমি ওর সাথে ছন্দের সাথে একটা বললাম যে দামাদাম মাসকালান্দার মেথুকা পেট কান্দার, বুঝছেন? তো এইটা বলার সাথে সাথে মানে আমি এমন দৌড় দিলাম যে উনার সামনে ছিলাম না। তারপরে আমি মনে করলাম এটা স্বাভাবিক, কিন্তু পরে সন্ধ্যার পর যখন আমি বাসায় গেলাম, যাওয়ার পর আমার বাবা ওই মাসকালান্দারের একটা দেখালেন যে তুই মেথুরে কি বললি? আমি কিছু বলি না আব্বা। তুই কি বলছিস তোর চাচারা? আমি বলছি আমি তো শুধু বললাম দামাদাম মাসকালান্দা মেথুকা পেট কান্দার। তারপরে আর কি বাস আরম্ভ হয়েছে একেবারে। তো ওই মাঠটা যে আমার জীবনের জন্য একটা কি বলবো শিক্ষা, তখন আমি বুঝতে পারলাম, এখন বুঝতে পারি যে আমার শিক্ষা সব জায়গায় দামাদাম মাসকালান্দা চলে না, বড়র প্রতি যে ইয়াটা সম্মান দেখানোটা, তখন আমার বাবার কাছ থেকে এটা শিখে গেলাম। তারপরে আর জীবনে এটা আমার দ্বারা আর সম্ভব হয়নি, কিন্তু আরো বড় ঘুরি দেখলে এটা মনে পড়ে কিনা? অবশ্যই মনে পড়ে। তো আরেকটা জিনিস, যখন আমি খেলতে যেতাম তো বাসায় ম্যাক্সিমাম ফাঁকি দিয়ে যেতাম, পড়ালেখা একটু ফাঁকি দিতাম, সত্য কথা। তো এমনই ফাঁকি দিয়ে গেলাম মিরপুরে খেলতে ফুটবল। আমি একটু জাস্ট আপনাকে পজ দিচ্ছি, আপনার বাচ্চা আছে? হ্যাঁ। কত বছর বয়স? 4 বছর। দেখছে?
হ্যাঁ ঠিক আছে, আমার দমাদম মাসকালান্দা আমাদের শিখে যাচ্ছে কিনা আমি সেটাই চিন্তা করছি। না ওকে শিখাবো না ইনশাল্লাহ। ওকে, তো যেটা বলছিলেন। হ্যাঁ, তো মিরপুরে খেলতে গেলাম, ওখানে ফুটবল খেলার টুর্নামেন্টে গেলাম 4 ফুট 10 ইঞ্চি খেলতে। তো আমি খুব নাম করা ছিলাম আর কি পুরনো ঢাকায়। তো ওখানে গেলাম, খেলা শেষ হয়েছে, খেলা শেষ হয় না, তারপরেও মোটামুটি ট্রাইব্রেকারে আমি টিমটা জিতা দিলাম। তখন খেলতাম গোলকিপার। তো এমন টাইমে আমার কিন্তু বাসার টেনশনটা কাজ করতেছিল যে আমি বাসায় যাব, মার খাবো, এত দেরি হয়ে যাবে। মিরপুর থেকে আসাটা কিন্তু তখনকার টাইমে অনেক টাফ। তো আমি ওখানে অলরেডি গোলকিপার হিসাবে ওই ট্রাইব্রেকারে জিতায় দিলাম টিম। জেতানোর পর আমাকে বেস্ট প্লেয়ার দেওয়া হলো, বেস্ট প্লেয়ার পুরস্কার দেওয়া হলো। কিন্তু ওইটার প্রতি কিন্তু আমার খুব একটা ছিল না, ছিল বাসায় পৌঁছাতে হবে এবং বাসায় যে একটা হবে কিছু। তখন আমার বড় ভাই মারা গেলেন, ওনাকে মনে পড়তেছে এখন। তো উনি খুব শাসন করতেন, আবার আদরও করতেন। তো এমন টাইমে আমি ওখানে আমি যিনি ক্লাবের বড় ছিলেন ওনাকে বললাম আমাকে যেভাবে হোক তাড়াতাড়ি আমার বাসায় পৌঁছানোর ইকরো। তো বলতেছে তুমি পোলাও টোলাও খেয়ে যাবা কি, এখন চলে যাবা কেন? আমি বলছি না, আমার বাসায় পৌঁছতে হবে, সন্ধ্যার পর পড়তে বসতে হবে। তো পড়তে বসতে বললাম এমন টাইমে উনি ব্যবস্থা করে দিলেন, বাসে উঠে দিলেন আমাকে। আমি বাস থেকে বাস পুরোটা বাসে আমার একটাই টেনশন কাজ করতেছে যে ভাই বকা দেবে না কি করবে, পড়তে বসতে হবে, আমার সাথে আমার ওই প্রাইসটাও। তো এমন টাইমে গেলাম বাসায়, বাস থেকে নেমে আমাকে নামিয়ে দিল গুলিস্তানে। এখন রিক্সা পাইতাছি না, তখন কিন্তু রিক্সা খুব কম ছিল। তো আমি কি করলাম, হ্যাঁ তো পাচ্ছি না, তখন কি করলাম আমি ওই রিক্সা না নিয়ে আমি দৌড়ানো আরম্ভ করলাম। দৌড়াইতে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর ঠিক আমার বোনও ছিল ওই দিন। তো আমার ভাই দাঁড়ায় রয়েছে পিছনে ব্যাট নিয়ে, এইভাবে ব্যাট নিয়ে। তো আমি বোঝানোর পরে আমার হাতে কাপ ছিল, আমার কাপটা আমার আম্মা আবার নিয়ে নিছে। তো ফ্রি করে দিল মার খাওয়ার জন্য। মানে তুমি যাও কাপের কোনো ক্ষতি না হয়। তারপরে আম্মা করে দিল, বড় ভাই পিছন থেকে ব্যাটটা যখন বের করলো আমি বুঝে গেলাম এখন চলবে আমার উপরে। তখন বড় ভাই আমাকে খুব করলো, পিটালো আর কি। তো ওই পিটানোটাও কিন্তু একটা ওই আপনার কি বলবে, আপনার একটা শিক্ষা, শিক্ষা, হ্যাঁ সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, যেটা নিয়ম মাফিক চলাটা। তো ওই ভাইয়ের ওই মাঠটাও কিন্তু আমার জীবনের একটা শিক্ষা। আমার মেজো ভাই বলেন, তারপর বড় ভাই বলেন, সবাই আমাকে আদর করতো, কিন্তু সময় মতো আমাকে শাসনও করতো। তো এই শাসনের মাধ্যমে কিন্তু আমি এই যে আজকে বড় হয়ে ওঠা বা এই ইয়াতে নিয়মের মাঝখানে থাকি। আমি সন্ধ্যা হলে বাসায় ফিরি। আচ্ছা, আপনি যে খেলার কথা বলছেন মিরপুরে, সেটা ছিল ফুটবল খেলা, আপনি গোলকিপার ছিলেন। তো ফুটবল থেকে হকিতে আসা এবং হকির প্রতি সিরিয়াস হওয়া, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। ফুটবল খেলছিলেন ছোটবেলায় এবং গোলকিপারের দায়িত্বে ছিলেন, তো এরপর হকিতে আসা বা হকির প্রতি সিরিয়াস হওয়াটা কিভাবে? হকির প্রতি সিরিয়াস হওয়া ওই একটাই কারণ যে আমি আমার পাড়ায় কিন্তু হকির মেলা বসে, বিকাল হলেই মেলা বসতো। হকির মেলা বসে মানে ওই যে আরমানি টোলা, আচ্ছা মানে একটা প্র্যাকটিস, হ্যাঁ প্র্যাকটিসটা ওই দেখা যেত, আমরা যে ওই দাঁড়া দেখতাম, তখনই আকৃষ্ট হলাম। তারপর আর কি এই শুরু করার পর দেখা গেল যে হকির প্রতি আমার আলাদা একটা আসছে। তখন আমি ক্লাস 6-এ ওঠার পর আমি স্কুল টিমের ট্রায়ালে দেই, কিন্তু সে বছর আমি পাইনি। পরের বছর আমি 79-এ প্রথম হকিতে যখন করি, 79-এ আমি স্কুল টিমে চান্স পাওয়ার আগে আমি ফার্স্ট ডিভিশনে অলরেডি ডাক পেয়ে যাই আমার ওস্তাদের মাধ্যমে। ওস্তাদের কাছে আমি চিরঋণী যে একটা ওস্তাদকে আমি সম্মান করতে গিয়ে আজকে হাজার হাজার ছেলের ওস্তাদ হয়ে গেলাম। এটা কিন্তু বিরল একটা যা আমার একটা থাকবে যে ওস্তাদকে শ্রদ্ধা করি, ইনশাল্লাহ একদিন ভালো পর্যায়ে যেতে পারবো, এটা কোনো সন্দেহ নেই। তারপরে ওস্তাদ আমাকে পিডাব্লিউডিতে প্রথম খেলালেন,
খেলানোর পর আমি পিডাব্লিউডিতে খেললাম ফার্স্ট ডিভিশনে, আমি সেকেন্ড ডিভিশন খেলি নাই। তারপরে আরমারিটোলা স্কুলে পরের বছর আমাকে চান্স দেওয়া হয়। কিসমত ভাই, তারপরে মঞ্জু ভাই, মালিক চুন্নু ভাই, উনি মারা গেছেন, তারপরে নেসার ভাই, ইনারা আমাকে চান্স দিল যে এই বছর তুই আরমারিটোলা স্কুলের টিমে খেলবি। এই খেলা শুরু। তারপরে স্কুল টিমের প্রতি আমার একটা দুর্বলতা হিসাব পড়ছে। আসার পর আমি খেললাম, অলরেডি আমরা চ্যাম্পিয়ন হলাম, খুব এনজয় করলাম। তারপরে প্রথম বিভাগে আমি পিডাব্লিউডিতে খেলার পর আমি ঢাকা ওয়ান্ডার্সে গেলাম। যেদিন আমি ঢাকা ওয়ান্ডার্সে গেলাম, আমার কাছে মনে হলো যে আমি খুব বড় একটা খেলোয়াড় হয়ে গেলাম, কারণ আমার বাবার একটা স্বপ্ন ছিল যে ঢাকা ওয়ান্ডার্সে খেলবি তুই। তো আমি সেদিন খুব কান্না পাচ্ছিল। বাবা তো দেখে যেতে পারেননি না? বাবা দেখেছেন আপনি যে ওয়ান্ডার্সে খেলছেন? আচ্ছা আচ্ছা। যেতে পারেন নাই, মানে বলেছি যে শুনেছেন, উনাকে এসে বলতাম। তো ঢাকা ওয়ান্ডার্সে খেলার পর আমি মোহামেডানে খেললাম, এভাবেই খেলাটা শুরু। তারপরে 84-এ আমি যখন সাধারণ বিমায় গেলাম ঢাকা ওয়ান্ডার্স থেকে, তো ঢাকা ওয়ান্ডার্স থেকে যখন সাধারণ বিমায় গেলাম, সাধারণ বিমা তখন চ্যাম্পিয়ন ফাইট দেবে, অবশ্য চ্যাম্পিয়নও হয়েছিলাম আমি। তো ওই টিমের সব সিনিয়র ভাইয়ের সাথে আমি একমাত্র জুনিয়র। আমার তখন আমি মনে আছে যে আমাকে সব ভাইরা আমারে হেল্প করতো, বিশেষ করে কিসমত ভাই, তারপরে জামাল ভাই, তারপরে চুন্নু ভাই, ইভেন কি আমাদের কোচ যে ছিলেন এতেশাম ভাই, ওনারা ওই বছর আমি খুব ফর্মে ছিলাম, মানে একেবারে 100% যে আমি জাতীয় দলের চান্স পাবো। তো ওইটাও আমার একটা দুঃখজনক যে আমি যখন আমাদের দ্বিতীয় খেলা উষা ক্রীড়া চক্রে, উষা ক্রীড়া চক্র কিন্তু আমার খুব দুর্বল। তো ওই উষা ক্রীড়া চক্রের সাথে যখন খেলা আমার টিমের সাথে পড়ছে, 2 গোল করছি আমি, 7 গোলে জিততেছিলাম। তো আমি 2 খেলায় 4 গোল করেছিলাম। তো লাস্ট 8 মিনিট বাকি, তখন আমি হাত দেখাইতেছিলাম আমার কোচরে যে আমাকে চেঞ্জ করেন এবং আমার সিনিয়র ভাইরা একটু খেলান। তো ওই সময়টাতেই আমি আঘাতপ্রাপ্ত হই। তো আঘাতপ্রাপ্ত হওয়ার পর যে আমি মাটিতে লুটায় পড়ি, তো এখানে আমার 13টা সেলাই পড়ে। মেডিকেলে যাওয়ার পর ওখানে ওনারা করে নাই, তারপরে ওনারা পাঠিয়ে দিয়েছে মিডফোর্ডে যাওয়ার পর ওইখানে আমাকে বেডে করে রাখছে। তখন কিন্তু খুব একটা কোচেরা আঘাত পাওয়ার যে ইয়াটা, যে এই মুভমেন্টে গেলে তুমি আঘাত পাবা বা পাবা, এই ধরনের একটু ছিল না। তখন আমি যখন ওই মুভমেন্টে গেলাম, বলটা সরাই দিলাম, উনি স্টিকটা চালালেন, তো এখানে লেগে গেল। তো ওটা আমার দুর্ভাগ্য ছিল, ওনার দোষ দেব না, কারণ হয়তো আমার জীবনটাই ঘুরে দিছে ওইখান থেকেই। তো আমি তখন আঘাত পাওয়ার পর ওখানে মিডফোর্ডে নিয়ে গেল, তখনও কিন্তু আমি খুব সাহসী। আমি গেলাম মিডফোর্ডে, যাওয়ার পর আমাকে রুমে বসায় কোচ গেলেন ডাক্তারের সাথে কথা বলতে। আমি আবার যে এই আয়না ছিল, ওই আয়নাতে দেখতেছি যে আমার কতটুক কাটছে, দেখলাম যে অনেক ডিপ হয়ে গেছে, এখানেও ছিল। তো ওই সময়টা আমার খুব লাগে যে সেই সময় যদি আমি আঘাতটা না পেতাম তাহলে জাতীয় দলে খেলতে পারতাম, কোনো সন্দেহ ছিল না। 2 খেলা তখন কিন্তু সিঙ্গেল লিগ হইতো, 17টা খেলা বাকি ছিল, আমি অলরেডি 2টা খেলা খেলছি, আর মানে 15টা খেলা ছিল। তো 2 খেলায় আমি 4 গোল করেছি। তো আমার মনে হয় তখন যদি আমি ইনজুরি না হইতাম তাহলে দেখা যেত যে আমি হাইস্ট গোলদাতাও হইতে পারতাম বড় ভাইয়ের সহযোগিতায়, কিন্তু হতে পারলাম না। কিন্তু ওই মনের দুঃখটা করেই জাতীয় দল থেকে পেলাম না, ক্যাম্পের থেকে বাদ পড়লাম। যাই হোক, তখন আমার মনে একটা জিদ জাগলো যে আমি যদি জাতীয় দল থেকে বাদ পড়তে পারি, আমি দেশের জন্য খেলে যদি না করতে পারি, আমি প্লেয়ার গড়ে করবো এই কাজটা, জাতীয় দলে পাঠাবো। তখন থেকে আমার এই সদ ইচ্ছাটা ছিল। আর ন্যাক ইচ্ছা, আল্লাহ পাক সবসময় ন্যাক ইচ্ছার সাথে থাকে। তো ওই ন্যাক ইচ্ছার কারণেই কিন্তু হয়তো আজকে হয়তো এই জাতীয় দলের খেলোয়াড় তৈরি করতে পারছি। বা তখন থেকে আমি আরম্ভ করে দিলাম যে আমি খেলতে পারি না জাতীয় দলে, কিন্তু জাতীয় দলের খেলোয়াড় তৈরি করব।
ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি জাতীয় দলের খেলোয়াড়ও তৈরি করতে পারছি, আমার প্লেয়াররা অলরেডি জাতীয় দলে খেলতেছে, এটা আমার কাছে এখন সবচেয়ে বড় পাওয়া। একটা বড় পাওয়া। জি, সেটাই হয় আসলে, কোনো কোনো না পাওয়া মানুষকে অনেক বড় একটা শক্ত ভিত দিয়ে দেয়, এবং সেই ভিত যদি পজিটিভ অর্থে হয় তাহলে সেটা অনেক বড় চেঞ্জ নিয়ে আসতে পারে। আমরা একটু হকি খেলার ভেতরের দিকে যেতে চাই। অনেকেই আমরা হকি খেলা বলতে বুঝি একটা হকি স্টিক, এবং হকি স্টিক নিয়ে ফুটবলের মতো দেখি যে আমরা এই মাঠ থেকে মাঠে দৌড়াদৌড়ি হচ্ছে, এবং একটা গোলকিপার থাকে একদম পুরো জাম্বুস স্টাইলে সবকিছু পরা, একদম পুরো রোবোটিক স্টাইলে। হ্যাঁ, হকি খেলার নিয়ম কানুন এবং একই সাথে হকি খেলা কতটুকু ক্যারিয়ারিস্টিক, এই বিষয়টাতে আমাদেরকে একটু যদি কিছু বলতেন। হকি আসলে, হকি খেলা কিন্তু সবচেয়ে মজার খেলা। হকি যদি একটু শিখি তাইলে কিন্তু বুঝতে পারবো, যখন জানবো তখনই কিন্তু জানতে পারবো। জি, তো হকি যখন নিয়মের ভিতরে থাকে তখন কিন্তু কোনো ব্যথা বা আঘাত প্রাপ্ত হয় না। আর বিশেষ করে এখন আধুনিক যুগে অনেক কিছু কোর্সের আছে, আমাদের ইন্টারন্যাশনাল কোর্স হয়, এফআইএস কোর্স হয়, এটাতে পুরোপুরিভাবে কোচদেরকে বোঝানো হয়, ওনারা আবার এটা করে বুঝায় দেয় যে এভাবে খেলা, বা 4:2 আপনার কেউ খেলে 4-3-3, কেউ খেলে 4-4, এভাবে সিস্টেমে খেলে। তো তখন দেখা যায় যে হকির যে ওই সৌন্দর্যটা আইসা পড়ে। এটাই মূলত যে হকি খেলায় ওই যে দৌড়াদৌড়ি, আসলে হকি খেলায় বিশ্বের সবচেয়ে দ্রুতগতি খেলা, কিন্তু ইভেন্টের খেলায় আর কি, দলগত খেলায়। তো এই ফাস্ট হওয়ার কারণেই এই যে অ্যাস্ট্রোটার্পে আরো ফাস্ট হয়ে গেছে, যার কারণে এখন একটা প্লেয়ার দ্রুতগতি অবশ্যই হতে হবে, স্টেমিনা থাকতে হবে। এদিক দিয়েও আমাদের সবকিছু প্র্যাকটিসের মাধ্যমে করানো হয়। আচ্ছা, হকির নিয়ম কানুন কি বেশ ফুটবলের সাথে সিমিলার? ফুটবলের গোল হতে হবে, হ্যাঁ গোল হতে হবে অবশ্যই। আগে ছিল যেমন অফসাইড ছিল, আচ্ছা, গোল বাড়ানোর জন্য এই অফসাইডটাকে অফ করা হয়েছে। হকিতে আবার প্রথমে গোল কম দেখা যেত, তো এই গোলটা বাড়ানোর জন্যই কিন্তু অফসাইডটা অফ করা হয়েছে। আর এখন কি রকম গোল হয়? 10টা 15টা 20টা? হ্যাঁ, দেখা গেল দুর্বল দলের এগেইনস্টে 10টা 15টাও গোল হয়েছে। আচ্ছা, তাহলে একটু মজার অভিজ্ঞতা জানি যে আপনি কখনো যদি এরকম হয়ে থাকে, হেরেছেন তো নিশ্চয়ই, সব ম্যাচে জিতেছেন তা তো না, সর্বোচ্চ কতটা খেয়ে হেরেছিলেন? খেয়ে আমি 9 গোল হেরেছিলাম। ওকে, আর সর্বোচ্চ কত গোল দিয়ে জিতেছিলেন? 22 গোল। শাবাশ। আমরা হকির নিয়ম কানুন সম্পর্কে জানছিলাম, হকির বর্তমান অবস্থা নিয়ে একটু জানি। আমরা যারা খেলার বাইরের মানুষ, আমরা শুধু দর্শক, আমরা ক্রিকেট দেখি, ফুটবল দেখি, আমরা কেউ কেউ টেনিসের ভক্ত হই, হকির ওরকম ফ্যান ফলোইং নেই কেন, বা হকির জন্য বড় ভক্ত দল কেন তৈরি হয়? সাধারণ মানুষ অতটা জনপ্রিয় না। আর হকি স্টিক আমরা খুব খারাপ কাজে ব্যবহার হতে দেখি, আমরা পত্রিকায় সব খারাপ খবরগুলোতে হকি স্টিক ইনফ্যাক্ট এখনো অতটা হয় কিনা ঠিক জানি না। বাংলা সিনেমাতে কিন্তু একটা সময় এরকম হতো যে এক দল আরেক দলকে ধাওয়া করছে হকি স্টিক নিয়ে। ওই বাংলা সিনেমাকে ফলো করেই হয়তো এটা আসলে সন্ত্রাসী কাজে লাগতো, কিন্তু মূলত যে হকি স্টিকটা খেলার ইয়াতে লাগে, ওই স্টিক আর ওই মারামারির স্টিক পার্থক্য আছে। আচ্ছা, ওই স্টিকগুলো কি তেমন মারামারির কাজে ব্যবহার করা যাবে না? না, আপনারা খেলতেন যে হকি স্টিক, সেটা দিয়ে যদি আমি কিবরিয়ার মাথায় একটা বাড়ি দেই তাহলে কি মাথা ফাটবে? আমরা এক্সপেরিমেন্ট নিজেকে দিয়ে করতে পারি, এক্সপেরিমেন্ট সবসময় নিজেকে দিয়ে হয়, অবশ্যই ফাটবে। কিন্তু দেখা গেছে যে ওই স্টিকগুলি, যেগুলি মারামারির স্টিক, ওগুলি কিন্তু মাঠে খেলা যাবে না, ওই একটা হিট করার পরেই দেখা যাবে ভেঙে গেছে। ওই স্টিকের দাম মূলত মনে করেন 300-400 টাকায় পাওয়া যায়। আর এইগুলি কস্টলি, মিনিমাম 1500 থেকে আপনার প্রায় 10-12 হাজার টাকার ভিতরে পাওয়া যায় হকি স্টিক। তো এই এত মূল্যবান স্টিক তো আমরা আসলে মারামারিতে ব্যবহার করি। জি, আমরা আসলে আড্ডার একেবারে শেষের দিকে রয়েছি, তো আমরা হকি আপনি কতটা ভালোবাসেন সেটা আসলে প্রমাণ দেওয়ার জন্য একটা ঘটনাই আমরা বলতে পারি। সেটা হচ্ছে আপনি বিয়েও ভুলে গিয়েছিলেন হকির কারণে, এরকম একটা কথা আপনি বলছিলেন। আসলে ঘটনাটা কি? আসলে ঘটনাটা, আমি হকির ভিতরে এত ঢুকে গিয়েছিলাম যে হকির দিয়ে মনে করেন আমি বাচ্চাদের শিখাইতাম, তখন আমার মাথায় কিন্তু এগুলি কাজ করতো না, শুধু একটা কাজ করতো যে হকি কিভাবে দেশকে আমি দিতে পারবো বা দেশের জন্য খেলোয়াড় তৈরি করতে পারবো। ইভেন আমি একটা ইয়াতে অফারও পেয়েছিলাম, আমি যাইনি এই একটা কারণেই যে আমার দেশকে আমি দেব।
যার কারণে আজকে আমি হয়তো জাতীয় দলের অনেক খেলোয়াড় দিতে পেরেছি। তো আমি যে বিয়েটা আমার অ্যাকচুয়ালি আমার এক আত্মীয়ের সাথে করা। তো ওর সাথে আমার প্রায় দেখা 22 বছরে, কিন্তু আমি জানতাম না তাকে বিয়ে করব। হ্যাঁ, হঠাৎ করে আর কি হয়ে গেল যে বিয়েটা একটা ডিসিপ্লিন লাইফ, এই জন্যই বিয়েটা করা। এবং এখন দেখতেছি যে বিয়েটা আরো আগে হলে আরো ভালো হতো। আচ্ছা, মানে হকির জন্য উন্নতি হতো। হ্যাঁ, অবশ্যই হকির জন্য, কারণ সে নিজে উৎসাহিত করে আমাদেরকে, আমাকে উৎসাহিত করে। বাচ্চারা এসে ওকে অনেক বিরক্ত করে, যেমন গত পরশুদিনও আমি ছিলাম যে বৃষ্টি হচ্ছে একটু ঘুমাই, দেখা গেল আয়সা নক করতেছে, সে খুলে বলতেছে আই উঠো, ও যে তোমার ডাক্তার এসে পড়ছে, যাও তুমি যাও। এভাবে তার হেল্পটা পাচ্ছি। তো এইগুলি আসলে ডিসিপ্লিন থাকলে সবকিছু ডিসিপ্লিনের মাধ্যমেই মনে করেন সবকিছু বেরিয়ে আসে। আপনার ছেলের বয়স 4 বছর বলছেন? মেয়ে। আচ্ছা, আপনার মেয়ে। তো সে কি এখনো নিশ্চয়ই খেলাধুলা বোঝার মতো অবস্থা হয়নি, তো সে যদি খেলোয়াড় হতে চায় বা কোনো খেলার সাথে সম্পৃক্ত থাকতে চায়, আপনার সাপোর্ট থাকবে? অবশ্যই সাপোর্ট থাকবে। আপনি শুনে অবাক হবেন, সে যখন 3 দিনের বয়স, তখন কিন্তু আমি একটা হকি স্টিক আছে অলিম্পিয়ান, আমাকে তাহের জামান গিফট করেছিল। সে হকি স্টিকটা অলরেডি ওর হাতে যা ধরায় আমি ছবি টুবি তুলে রাখলাম যে ওর এক সময় ও যখন বড় হবে তখন দেখতে পারবে যে আমার বাবার হকির প্রতি কত ছিল। অলরেডি ও এখন হকিতে বাড়ি মারতে পারে। আমি বড় হকি ওকে কেটে ছোট করে অলরেডি বানিয়ে দিয়েছি। ও অলরেডি এটা নিয়ে যায়, ওখানে ছবি আছে আমার, ছবিগুলি দেখলেই বুঝতে পারবেন। তো আমি গর্বিত যে এখন আমি মনে করি যে আমি যদি আর্থিক দিক দিয়ে কিছু করতে না পারলেও দেশের জন্য যে আমি করতে পেরেছি, এটা আমার সবচেয়ে বড় মনে করি যে পাওয়া। আর আমার জন্য 2টা ছেলে ভালো করতে পারতেছে, চাকরিতে চাকরি পাচ্ছে। যেমন আমার 2টা ছেলে রাস্তায় চা বিক্রি করতো, বাচ্চু গাজী, সোহাগ গাজী। তো ওই 2টা ছেলের আমি এনে হকি শিখালাম। তারপরে এক সময় দেখা গেল ও হকি শিখে আমার বাসায় নিয়ে আসছে 20,000 টাকা, কিন্তু আমি টাকাটা তার গ্রহণ করি না। আমি ছিলাম না অবশ্য, আমার ভাবি, এর মাঝে আমার ভাবির কথা একটু বলতে হয়। আমার ভাবি খুব হেল্প করতেন আমাকে, বিশেষ করে এই খেলোয়াড়দের ইয়াতে। তো উনি মারা গেছেন। তো উনার কাছে যখন টাকাটা এনে দিল, তো উনি বললেন যে এই টাকাটা তোমার কষ্টের পাওয়া, তোমার ওস্তাদ কখনোই নেবে না। তারপর আমি বাসায় আসলাম, আমি খুব রাগ করলাম যে টাকা নিয়ে আসলো কেন। তো এই যে ছেলেটা টাকা নিয়ে আসলো, তারপরে দেখা গেল ওই ক্লাবে খেলা চলাকালীন সময়ে সে নৌবাহিনীতে খেলোয়াড় কোটায় ভর্তি হয়ে গেল। ভর্তি হওয়ার পর তার লাইফটা চেঞ্জ হয়ে গেছে। এখন মনে করেন সে রাস্তা রাস্তায় চা বিক্রি করতে, এখন সে পালসার নিয়ে ঘুরে। তো এই পালসার নিয়ে ঘোরাটা যে আমার ভিতরে কি আনন্দটা, এটা বোঝানো যাবে না। যে 2 ভাই, এখন 2 ভাই অলরেডি এস্টাবলিশ। বাহ, চমৎকার। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় অর্জন। এর চেয়ে বড় অর্জন কি থাকতে পারে? না, আমি জানি না এরপরে প্রশ্নটা করাটা খুব বেশি অপ্রাসঙ্গিক হয়ে যাবে কিনা। সেটা হচ্ছে, কখনো এরকম মনে হয়েছে কিনা যদি হকি খেলোয়াড় না হয়ে ক্রিকেট খেলোয়াড় হলে আরো অনেক ভালো করতে পারতাম, লোকজন আরো অনেক বেশি চিনতো, আরো অনেক বেশি পপুলারিটি পেতাম, কিংবা ফুটবলে যদি করতাম, এরকম কোনো আফসোস কি কখনো হয়েছে? আমার ভিতরে এই আফসোসটা কাজ করে না, কারণ কি আমি এইভাবেই পপুলার। আমাকে সবাই চেনে, আমাকে যথেষ্ট সম্মান করে মনে করে। কিন্তু এটা সবচেয়ে বড় গুণ হয়েছে, আমি যখন আপনাকে আপন করব তখন কিন্তু আপনি আমার আপন হয়ে যাবেন। তো এভাবেই হকিটাকে যখন আপন করেছি, আমি আর পিছনের দিকে তাকাই না যে ফুটবল কি করছে, ক্রিকেট কি দিচ্ছে, এইগুলির প্রতি আমার অতটা নেই। তো আমার একটাই যে আমি আমার বাচ্চা বা ওয়াইফের জন্য এখনো কিছু করতে পারি নাই। তো ইনশাল্লাহ আগামীতে যদি আল্লাহ পাক হয়, আমি কিছু করে যাব তাদের জন্য, এই আর কি। হকি এটাই পরিকল্পনা। আচ্ছা, হকির আমাদের এখন যে অবস্থা, মানে বাংলাদেশ অ্যাজ এ টিম হকিতে কেমন করছে, বিশ্বমানের খেলা কি খেলছে কিনা, এইসব সম্পর্কে একটু জানি, একটু সমালোচনার জায়গাতে আসি। আমাদের যে এখন পরিকল্পনা, এটা খুব সুন্দর পরিকল্পনা। মনে করেন এই যে স্কুল বয়েজদের নিয়ে যে পরিকল্পনাটা হয়েছে, আমাদের
আপনার 21 সনে ওয়ার্ল্ড কাপের টার্গেট, তো এটার থেকে 80 জন প্লেয়ার বের করেছে। এটা আপনার 80টা প্লেয়ার বের করার পরে এনাদেরকে বাছাই করে অলরেডি 30 জন রাখবে, 30 জনকে রেখে এই ওয়ার্ল্ড কাপের জন্য এদেরকে টার্গেট রেখেছে। এটা বাংলাদেশ হকি ফেডারেশন অবশ্যই একটা ধন্যবাদের দাবিদার। আর এখানে দেখা গেছে মূলত আমার 6টা-7টা প্লেয়ার আছে, 30 জনে থাকবে ইনশাআল্লাহ। আপনি তো এখনো হকির সাথে সম্পৃক্ত আছেন? অবশ্যই। কিভাবে আছেন? কোচ হিসেবে আছি আমি ফার্স্ট ডিভিশনে ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাবের কোচ ছিলাম, আর প্রিমিয়ারে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের কোচ, আর স্কুল টিমের আছি, যেমন মেয়েদের আছি আনন্দময় স্কুলে আমি আছি। তো আরমাইটুল্লাহ তো আমার প্রাণপ্রিয় স্কুল, এটা তো মরার আগ পর্যন্ত মনে হয় থাকবো আমি, মরার পর বলতে পারবো না। তাই আমার যে একাডেমিটা আছে ওস্তাদ ফজলু হকি একাডেমি, এটা যেমন একটু ভালোভাবে করতে পারি, আমার যেমন যারা আমার হাতের বানানো প্লেয়ার আছে, কামাল, বিশেষ করে কামাল এটার প্রতি খুব আছে যে আমরা এই একাডেমিটা দাঁড় করাবো। তারপর কিসমত ভাই, নান্নাদার ছেলে, নান্নাদার ছিলেন আমাকে যে আমি যে এই হকি কোচিং লাইনে আসলাম 84 সন থেকে এই পর্যন্ত উনি অনুপ্রেরণা জাগিয়েছেন। না, নান্নাদা, নূর ইসলাম নান্নাদা, উনি খুব বড় মাপের প্লেয়ার ছিলেন। জি, আমরা একেবারে আড্ডার শেষের দিকে চলে এসেছি, আমাদের হাতে হয়তো আর 20 সেকেন্ডের মতো সময় আছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাবো যে আপনার এই কর্মময় জীবনের কিছুটা হলেও আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, এবং আপনাকে দেখে অনেক ইন্সপায়ার হবে হকির জন্য। অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং মাছরাঙ্গার টেলিভিশনকে ধন্যবাদ যে আমাকে এই একটা অনুষ্ঠানে এনে আমাকে গর্বিত করেছেন। জি, অনেক ধন্যবাদ।